ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। মির্জা ফখরুল চরমোনাই পীর বৈঠক, দ্রুত সংস্কার, নির্বাচন সহ 10 দফায় ঐক্যমত। জাতীয়করণের দাবিতে মাদ্রাসা শিক্ষকদের 24 ঘণ্টার আলটিমেটাম, হামলার বিচার দাবি। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ভারতের ফিরিয়ে দেওয়া উচিত, আইনজীবী টবি ক্যাডম্যান। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ। এ বছর থেকে আর ৭ কলেজে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত রাতের ঘটনা নিয়ে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগ এবং নিউ মার্কেট থানার ওসি বদলি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে রোববার রাতে ৭ কলেজের শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে জানাতে পরদিন ঢাকা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িত শিক্ষার্থী ও পুলিশের বিচার সহ ৬ দফা দাবি জানান অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। আমরা বারবার বলেছি, এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে, এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এর ঠিক পরপরই পূর্ব নির্ধারিত সময়ে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর থেকেই ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। অধিভুক্তি বাতিলের পর আবারও সংবাদ সম্মেলন করে ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এই হামলার সাথে যারা জড়িত, দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এছাড়া এদিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত ৭ কলেজের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়। এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেছেন এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রতিরোধে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, ছাত্ররা আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আর কি কি বলছেন সে ব্যাপারে আমাদের জানান। তারা মূলত আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার আলটিমেটাম, যেসব শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে বেআইনিভাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এইসব বিষয় তারা বলছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে পদত্যাগ করার জন্য তারা আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যদি তারা পদত্যাগ এবং সেই
তাদেরকে বিচারের আওতায় না আনা হয় সেক্ষেত্রে তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা জানিয়ে দেবেন, সেটি তারা বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছেন। তারা বলেছেন যে নিউ মার্কেট থানা কর্তৃক যে প্রতিবারই ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয় অনৈতিকভাবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং তারা বলছেন যে বর্তমানে গতকালকের যে ঘটনা নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশ যেভাবে হামলা চালিয়েছে এবং তারা লাঠিচার্জ করেছেন, সেটির বিষয়ে তারা বলছিলেন যে ওসি এবং সেই থানা কেন্দ্রিক এসিকে প্রত্যাহার করতে হবে, তা না হলে তারা থানা ঘেরাও কর্মসূচি দিবেন, এটি তারা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে পেছনে কিন্তু এখনও শিক্ষার্থীরা রয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা একটু পরপর এসে তারা দাবির কথা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু মূলত এমন পরিস্থিতি থাকবে। এবং কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে কিন্তু ঢাকা কলেজের অধ্যক্ষ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন, শিক্ষার্থীদের সাথে কিন্তু মিটিং করেন যে যেসব পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষাগুলো ছিল সেগুলো যেন দ্রুত সম্পন্ন করা হয়, সে বিষয় কিভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছিল। কিন্তু তখনই কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জানায় যে তাদের যে 6 দফা দাবি ছিল, 5 দফা দাবি এখন যেগুলো চলমান রয়েছে, 1 দফা দাবি মেনে নেওয়া হয়েছে, যে 5 দফা দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয়। এবং দ্রুত মেনে নেওয়া না হলে কিন্তু তারা মূলত 24 ঘন্টা পর তাদের কর্মসূচি দিবেন, এটি তারা বলছিলেন। তো ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখনও তাদের মতো করে তার অবস্থান নিয়েছেন, তারা বিচার চাইছেন এবং তারা চাচ্ছেন সঠিক সমাধান এবং তারা ক্যাম্পাসে তারা পরীক্ষা, তারপরে তারা পরীক্ষায় বসবেন, এটি তারা বলছিলেন। তো এই ছিল ঢাকা কলেজের মধ্য থেকে আমার কাছে সর্বশেষ। রাইকা, জানছিলাম 7 কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের খবর। এদিকে রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পরিস্থিতি সামাল দিতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আর সড়ক অবরোধ করে প্রতিবাদ না করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। রোববার রাতে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে। সেখান থেকে বেরিয়ে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন তারা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত চলে উত্তেজনা। এমন পরিস্থিতিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন সরকারের 3 উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ না করে আন্দোলন করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান মিলবে বলেও আশাবাদ তার। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এইটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। ছাত্ররা যেই সময় যেই কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটোখাটো দিয়ে একটা ভুল হতে পারে। পরিস্থিতি সামাল দিতে রোববার রাতে স্বল্প পরিমাণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে, না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমিরের সাক্ষাতের 1 সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সহ 10 দফার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন ও বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 21 জানুয়ারি বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমির
ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের সেই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াতে আমিরের বৈঠকের এক সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘণ্টা। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। এ সময় মহাসচিব জানান, বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কোনো কথা বলবে না। আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সুন্দর দেশ গঠনে দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, বিএনপির সাথে আগামীতেও চলবে আলোচনা। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আগামী 1 বছরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রত্যাশা দল দুটির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবার সরকারকে 24 ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান কর্মসূচি থেকে তারা এ আলটিমেটাম দেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ সহ 6 দফা দাবিতে চলতি মাসের 19 তারিখ থেকে অবস্থান কর্মসূচি পালন করছে মাদ্রাসা শিক্ষকরা। টানা 9ম দিনের অবস্থান কর্মসূচির পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া নেই, তাই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। পাশাপাশি রোববারের পুলিশি হামলার তীব্র নিন্দা জানান তারা। জাতীয়করণ নিয়ে যাব, নাহলে নিজের জীবন শেষ করে দিয়ে যাব। জীবনের দরকার নাই, যে জীবনের দাম নাই ওই জীবনে বেঁচে থাকারও কোনো দরকার নাই। এখন লজ্জাবোধ হয় নিজের শিক্ষিকা হিসাবে পরিচয় দিতে। ভিক্ষুক হিসাবে ভালো, শিক্ষার শিক্ষিক হিসাবে ভালো না। আমরা বৈষম্য শিকার, আমরা বাধ্য হয়ে আন্দোলনে যেহেতু নেমেছি, আর ফুটে যেহেতু আমাদের শিক্ষক মূলমতি শিক্ষকের রক্ত ঝরেছে রাজপথে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যেভাবে প্রাথমিক শিক্ষা সরকারিকরণ করা হয়েছে, আমাদেরকেও যেন সরকারিকরণ করা হয় এবং জাতীয়করণ করা হয়। 24 ঘন্টার মধ্যে সরকার দাবি দেওয়া মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। 2013 সালে 26,150 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। এর মধ্যে বেসরকারি ছিল, স্যাটেলাইট ছিল, কমিউনিটি ছিল। আমাদের ইবতেদায়ী মাদ্রাসা তখন জাতীয়করণ করা হয়নি। এই জন্য আমাদের এখন কথা, আমরা একমুখে শিক্ষাদান করছি। আমাদের ক্লাস, আমাদের সব কিছু রুটিন এক, সময় ছুটির সময় এক, 10টায় যাই, 4টায় ছুটি, আমরা সব কিছু এক। অতএব আমরা এখন জাতীয়করণ চাই। আমাদের অন্য কোনো দাবি নাই, এখন এক দফা দাবি জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া আমরা কোনো দাবি মানে নেব না। আমাদের যতদিন জাতীয়করণ ঘোষণা হবে অনির্দিষ্টকালের জন্য চলবে। আগামীকাল দুপুর 2টার ভিতরে যদি শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে, আগামীকাল দুপুর 2টায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ন্যায় বিচারের স্বার্থে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। আইনি লড়াইয়ে কাজের মাধ্যমে নিজের নিরপেক্ষতার প্রমাণ দেবেন বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর 5 মাসের মাথায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আরও 8 জনের বিরুদ্ধে। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই গণহত্যার দায়ে পলাতক শেখ হাসিনাকে ফেরত চেয়ে মাসখানেক আগে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। তবে ফেরত দেয়া নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে দেখা করেন তার পরামর্শক ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। ন্যায় বিচারের পক্ষে থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত ভারতের বলে মন্তব্য করেন টবি। এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করায়
নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে ব্রিটিশ আইনজীবী বলেন, কাজেই মিলবে প্রমাণ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমি এবং চিফ প্রসিকিউটর ইন্টারপোলের সাথে কাজ করেছি। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে, তবে বাংলাদেশ এক্ষেত্রে ভারতকে জোর করতে পারে না। কিন্তু আমি আশাবাদী শেখ হাসিনা দেশে এসে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে ভারতের উপর যে তারা ন্যায় বিচারের পক্ষে থাকবেন নাকি দায়মুক্তি নেবে। The fact that I prosecute in one court and defend in another does not mean that I am lacking impartiality. আমি একজন আইনজীবী, আমার কাজ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার মাধ্যমে কাজ এগিয়ে নেয়া। আমি আগে কোন পক্ষে বা পদে কাজ করেছি সেটি এখানে বিবেচ্য নয়। আমার কাজের প্রমাণ হবে আদালতে। Impartiality. You can judge me on the job that we do, not on what I've done before. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে, তার প্রপার লয়ার দিয়ে তার কেসটাকে এখানে মেক আউট করতে পারে এবং প্রপারলি এই ট্রায়ালের ব্যাপারে ট্রায়াল থেকে তার যে বেনিফিট নেওয়ার সেটা যাতে সে নিতে পারে। জানানো হয়, নতুন করে আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও সাবেক সচিব মুহিবুল হক সহ 19 জনের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি ও জালিয়াতের মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যাবার অভিযোগ রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3টি বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের যোগ্যতা না থাকা সত্ত্বেও অযোগ্য ঠিকাদার নিয়োগ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নানা অনিয়মের মাধ্যমে তারিক সিদ্দিকী সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ আজ একটি মামলা রুজু হয়েছে। দুদক মহাপরিচালক জানান, কিসের ভিত্তিতে ডক্টর জাফর ইকবাল গত জাতীয় নির্বাচনে ইভিএম মেশিনগুলোর মান নির্ধারণ করেছিলেন তা খতিয়ে দেখা হবে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। এ রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে কিংবা ঘরে বিশেষ ইবাদত বন্দেগী পালন করছেন। ইসলাম ধর্মে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 620 খ্রিস্টাব্দে 26 রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে মেরাজ গমন করেন। এর মধ্য দিয়েই দৈনিক 5 ওয়াক্তের সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ হয়। এই রাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায় ইবাদত বন্দেগীর মাধ্যমে। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এবং দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। পুতুলের বিরুদ্ধে করা দুদকের মামলার তথ্য এখনো পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, দুদক তথ্য দিলে তার ভিত্তিতে পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিতে পারে। জানান, মালয়েশিয়ার ভিসাধারী আটকে পড়া 17,000-এরও বেশি শ্রমিকদের ভেতর প্রাথমিকভাবে প্রায় 8,000 জনকে নেওয়ার জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত করেছে দেশটি। ইউএসএইডের অর্থ সহায়তা বন্ধে সারা বিশ্বে প্রভাব পড়বে উল্লেখ করে মুখপাত্র বলেন, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে তা সময়ের সাথে বোঝা যাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনাক্রমে ইউএনএইচসিআর সম্প্রতি মানচিত্রটি হালনাগাদ করেছে। ফেব্রুয়ারি 2021-এর পর মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ি এলাকায় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানকে। এ সময় যাত্রাবাড়ি থানা এলাকার একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে চান মামলার তদন্ত কর্মকর্তা। আর সালমান এফ রহমানের জামিন চান তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে। গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন চিত্রনায়িকা পরিমণি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ পরিমণিকে জামিন দেন। সকাল 10টায় পরিমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল একই আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হয়ে পরিমণি জানান, জামিন পাওয়ার মধ্য দিয়ে একটি বিজয় অর্জিত হয়েছে। মামলায় খালাস পাওয়ার পর চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তিনি ভুক্তভোগী হিসেবে মামলা করার কারণে তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই সময় পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন পরিমণি। আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আপনি যদি চোখ না করেন, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত সরকারের সময়ে রাজস্ব ও বিদেশি অর্থের অপচয় করা হয়েছে অহেতুক প্রকল্পের নামে। এতে চাপ বেড়েছে দেশে বিনিয়োগ ও ব্যবসা পরিস্থিতির উপর। এনবিআর সংস্কার নিয়ে আয়োজিত এক বৈঠকে এমন কথা উঠে আসে। সকালে আইসিএবি কার্যালয়ে আইসিএবি ইআরএফ আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, বিগত দিনে প্রকল্পের অর্থে যোগান দিতে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছিল সরকার। তাই যৌক্তিক পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরামর্শ দেন। এনবিআর এর সংস্কার পরিকল্পনা তুলে ধরেন সংস্কার কমিটির সদস্যরা। বলেন, বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার, তবে সব পর্যায়ে একসাথে অটোমেশন করতে না পারলে প্রকৃত সুফল মিলবে না। যে রাজস্ব নীতি সংস্কার আর রাজস্ব প্রশাসন সংস্কার, এই দুটোকে একসাথে করে প্রায় 24% অফ আওয়ার বিষয়গুলো কাভার হয়ে যাবে যদি আমরা সেপারেশনের ব্যাপারে খুব ক্লিয়ার করে বলতে পারি। দ্বিতীয় বিষয় আমরা বেছে নিয়েছি ডিজিটাইজেশন। এইটাকেও যদি আমরা ঠিক মতন ভালোভাবে সাজেশন দিয়ে সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমি মনে করি অ্যানাদার প্রায় 47% অফ ইস্যুস ওটা রিজলভ হয়ে যাবে, বিষয়গুলো হয়ে যাবে, সংস্কারগুলো হয়ে যাবে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট।
সকল জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। কাল ট্রফি উন্মোচনের পর বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে খেলা। প্রথম বিভাগ লিগ পিছিয়ে যাওয়ায় দেরিতে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগও। ঢাকা মহানগর ক্রিকেট কমিটির সঙ্গে ঢাকার ক্লাব প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে একথা জানানো হয়। মমিনুর রিপনের রিপোর্ট। বিসিবির 17তম বোর্ড সভায় গঠনতন্ত্র সংশোধনী কমিটির কার্যক্রম স্থগিত হওয়ার পর থেকেই কেটে গিয়েছিল অনিশ্চয়তার মেঘ। প্রথম বিভাগ ক্রিকেট তাই গড়াচ্ছে বৃহস্পতিবার থেকে। মিরপুরে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। ক্লাবগুলো বেঁকে বসায় এই লিগ দেরিতে শুরু হয়, সেটি পিছিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগকেও। 20 জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল প্রথম বিভাগ লিগ। কালকে ইনশাল্লাহ আমাদের ট্রফি আনভিলিং হবে বিকাল 4টায়, এবং আম্পায়ার্স ব্রিফিং যেটা হয় ক্যাপ্টেন্স অ্যান্ড ম্যানেজারদের জন্য সেটা কালকে বিকালে হবে। আর বৃহস্পতিবার 30 তারিখ সকালে আমরা টুর্নামেন্ট লিগটা শুরু করছি, এবং ওপেনিং ম্যাচটা হবে সিলিকন ভ্যালি মাঠে। এই ডিসিশনটা আমরা সব অ্যানোনিমাসলি এগ্রি করেছি। বিসিবির গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবে কাউন্সিলরের সংখ্যা কমানোয় যে অস্থির অবস্থা তৈরি হয়েছিল তা কেটেছে। তবে গঠনতন্ত্র সংশোধনের যে প্রয়োজন আছে তা মানছে ক্লাবগুলো। প্রয়োজনীয় সংশোধনী আনতে ক্লাব সহ সব পক্ষের অংশগ্রহণের দাবি করেছে ক্লাব প্রতিনিধিরা। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন সংশোধন কমিটি বিলুপ্ত করায় নিজেদের নৈতিক জয়ের বিষয়টিও সামনে এনেছেন তারা। চেয়েছিলাম প্রথম থেকে যে গঠনতন্ত্র সংশোধনী কমিটিতে ক্লাব প্রতিনিধি একজন থাকা, খেলোয়াড়দের ভিতরে একজন, আম্পায়ারদের ভিতরে একজন এবং বিসিবির থেকে একজন। এটা করলে মনে হয় সর্বগ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র সংশোধনী করা যেতে পারে। কাউন্সিলররা যে ডিস্ট্রিক্ট থেকে আসছেন সেখানে যাতে নিয়মিত খেলা হোক, যেখানে খেলা হবে না সেইখানে কাউন্সিলর বাদ দেওয়া যেতে পারে। যে সমস্ত বোর্ড ডিরেক্টররা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের ওখানে যদি খেলা না হয় তাহলে তো সবার আগে তাদেরকে বাদ দেওয়া উচিত। 76 ক্লাবের মধ্যে 65 প্রতিনিধি উপস্থিত ছিল এই মতবিনিময় সভায়। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। মির্জা ফখরুল চরমোনাই পীর বৈঠক, দ্রুত সংস্কার, নির্বাচন সহ 10 দফায় ঐক্যমত। জাতীয়করণের দাবিতে মাদ্রাসা শিক্ষকদের 24 ঘন্টার আলটিমেটাম, হামলার বিচার দাবি। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ভারতের ফিরিয়ে দেয়া উচিত, আইনজীবী টবি ক্যাডম্যান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।